চারিদিকে চাঁদের আলো আর ঝিঁঝি পোকার শব্দ। বাতাসের তেজটাও যেন একটু বেড়ে গেছে। ওই বাতাসে রাস্তার গাছের পাতাগুলো নড়ে উঠছে, আর মাঝে মাঝে ডেকে উঠছে শেয়ালের দল। নরেন হেঁটে চলেছে সোজা, বাঁশবাগান পেরিয়ে, মাঠ পেরিয়ে। সে চলেছে গ্রামের উত্তর সীমানায় আম বাগানের মাঠে, যেখানে তার জন্য অপেক্ষা করছে তার বন্ধুরা। মাঠে পৌঁছে নরেন দেখল কিছু হারিকেন বাতি টিমটিম করে জ্বলছে, আর মাটির উনানে চাপানো আছে একটা মাটির হাঁড়ি। ওখানেই নরেনের বন্ধুরা বসে গল্প করছে। নরেনকে দেখে রাধু বলল, এই নরেন, শুনলাম তুই মাছ ধরতে মরা পুকুরে গেছিস। জানিস না জায়গাটা ভালো নয়? নরেনের মুখে অদ্ভুত একটা শীতল হাসি। সে কোনো উত্তর দিল না, শুধু একটু হেসে মাছের থলিটা রেখে দিল সামনে। থলিটাকে দেখে রাধু জিজ্ঞেস করল, এটা কি রে, মাছ নাকি? নরেন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মাছগুলো তখনও থলিটার ভেতরে লাফাচ্ছে। রাধু নরেনের কাছে থাকাতে তার নজরে পড়ল নরেনের সাদা দুটো চোখ। নরেনের চোখগুলো কেমন যেন জল জল করছে মনে হলো তার। সে নরেনকে জিজ্ঞেস করল, কি রে নরেন, শরীরটা খারাপ লাগছে নাকি? তোর চোখগুলো কেমন যেন লাগছে। সঙ্গে সঙ্গে নরেনের মুখের ভাব বদলে গেল। অর্ধনিমিত চোখ আর প্রচন্ড ক্লান্তির ভাব ফুটে এলো তার মুখে। এক অদ্ভুত স্বরে সে বলল, হ্যাঁ, ক্লান্ত। রাধু অবাক হয়ে তাকিয়েছিল নরেনের দিকে। তার একবার মনে হলো যেন নরেন অন্য কারোর স্বরে কথা বলল, কিন্তু পরক্ষণে সে ভাবল হয়তো ক্লান্তির জন্য এরকম লাগছে। মাছ ধরতে অনেক পরিশ্রম। সে বলল, তাহলে যা, ওখানে একটু বসে জিরিয়ে নে। নরেন আস্তে আস্তে চলে গেল অন্ধকারের দিকে। নরেনকে যেতে দেখে শ্যাম ডেকে বলল, ওই নরেন, চললি কোথায়? এখানে এসে বস। নরেন কোনো উত্তর দিল না। সোজা গিয়ে বসল কিছুটা দূরে, অন্ধকারের মধ্যে। রাধু বলল, ওর খুব ক্লান্ত লাগছে ভাই, তাই বললাম একটু জিরিয়ে নিতে, সেই জন্যই গেছে ওইদিকে। মধু থলিটার দিকে তাকিয়ে বলল, নরেন বেশ বড় বড় মাছ পেয়েছে মনে হচ্ছে। শ্যাম রাধুকে দেখিয়ে ঠাট্টা করে বলল, ওই দেখ রাধু, তোর মাছ ভালো লাগে বলে নরেন ওই ভুতুড়ে পুকুর থেকে কত বড় বড় মাছ ধরে এনেছে দেখ। কিন্তু যাই বল ভাই, চড়ুই ভাতিটা আজ জমবে ভালো। হাঁসের মাংস আর মাছ ভাজা, কি বলিস? যা বলেছিস, তবে নরেনের সাহস আছে বলতে হবে। রাতে একাই ওই পুকুরে গিয়ে মাছ ধরে আনলো। হ্যাঁ, সেই ছোটবেলা থেকেই তো মরা পুকুরের গল্পটা শুনে আসছি। দিনের বেলাতেও গাটা কেমন ছমছম করে। হ্যাঁ, আমিও শুনেছি একটা ছেলে ডুবে মারা গিয়েছিল, তাই না? হ্যাঁ, কামারপাড়ার একটা ছেলে, নাম বোধ হয়েছিল সাগর। হাঁস মাংস খেতে নাকি খুব ভালোবাসতো, লোকের হাঁস চুরি করত। শুনেছি ডুবেও ছিল সেই পুকুরে হাঁস ধরতে গিয়ে। হ্যাঁ, আমিও তো তাই শুনেছি। তারপর থেকেই পুকুরটাকে মরা পুকুর বলা হয়। আর নরেন সেখানে একা গিয়ে মাছ ধরে আনলো। কি জেদি ছেলে রে। কিন্তু নরেন কোথায়? একটু অন্ধকারের দিকে তাকিয়ে মধু বলল, তাই তো, নরেনটা কোথায় গেল? ওখানেই তো বসেছিল। হ্যারিকেন তুলে তারা এদিক ওদিক খুঁজতে শুরু করলো নরেনকে। হঠাৎ
ওদের চোখে পড়ল কিছুটা দূরে অন্ধকারে কেউ মাটিতে বসে আছে ওদের দিকে পেছন ঘুরে। মধু বলল, দেখ তো, ওখানে মাংসের থলিটার কাছে কেউ বসে আছে মনে হচ্ছে। শ্যাম চোখ কুঁচকে দেখে বলল, দেখে মনে হচ্ছে নরেন, কিন্তু ওখানে একা চুপচাপ পিছু ঘুরে বসে আছে কেন? বলেই সে একটা হ্যারিকেন নিয়ে এগোলো নরেনের দিকে। বাকিরাও এগোলো তার সাথে সাথে। তারা এগোতে এগোতে নরেনকে ডেকে যাচ্ছে। নরেন, ও নরেন, 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 ও নরেন, 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 ও নরেন। নরেন? কিন্তু এত হাঁক ডাকের পরও নরেন যেন কিছুই শুনতে পাচ্ছে না। সে একইভাবে পেছন ঘুরে বসে আছে অন্ধকারে। একটু কাছে যেতেই শ্যামরা শুনতে পেল একটা অদ্ভুত আওয়াজ, যেন কেউ কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আওয়াজটা মনে হচ্ছে আসছে যেখানে নরেন বসে আছে ওখান থেকেই। শ্যাম বলল, এই, তোরা কিছু শুনতে পাচ্ছিস? রাধু একটু ভয়ে ভয়ে বলল, হ্যাঁ, মনে হচ্ছে কেউ হাড় চিবোচ্ছে রে। আমার কিন্তু এইসব ঠিক লাগছে না। একটু সতর্কভাবে শ্যাম বলল। চল এগিয়ে দেখি। বলেই সে এগিয়ে গেল নরেনের কাছে। কাছে গিয়ে চেঁচিয়ে ডাকলো, ও নরেন, নরেন, ও নরেন। কিন্তু এত ডাকাডাকির পরও নরেন কোনো সাড়া দিল না। যেন সে বুঝতেই পারছে না যে তাকে ডাকা হচ্ছে। কি যেন ভেবে হঠাৎ শ্যাম ডেকে উঠল, সাগর। হঠাৎ নরেন একটু একটু করে মুখ ঘোরালো ওদের দিকে। ওই হ্যারিকেনের আলোয় শ্যাম আর বাকিরা যা দেখল, সেটা দেখে তাদের চোখ যেন ঠিকরে বেরিয়ে এলো। তারা দেখল নরেনের মুখ অদ্ভুতভাবে বিকৃত হয়ে উঠেছে। চোখ দুটো জল জল করছে আর মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত। তার মুখে রয়েছে হাঁসের কাঁচা রক্ত মাখা মাংস। ওই দৃশ্যটা দেখে রাধু অজ্ঞান হয়ে পড়ল। বাকিরাও ঘামছে ঝরঝর করে। নরেন মুখের মাংসটা হাড় সমেত কড়মড় করে খেয়ে ফেলল। তারপর এক অপার্থিব হাসি খেলে গেল তার মুখে। শ্যাম আর মধুর চোখের সামনেই সে হঠাৎ দাঁড়ালো আর হাসতে হাসতে দৌড়ে চলে গেল অন্ধকারে। চারিদিকে তখনও ওই রক্তহীন করা হাসি ভাসছে। তারা কিছুক্ষণ ওইভাবেই থমকে রইল, যেন তাদের হাত পা পাথর হয়ে গেছে। কারোর মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ পর শ্যাম কাঁপতে কাঁপতে বলল, নরেনের উপরে কিছু ভর করেছে রে। মধু তখনও ভয়ে কাঠ হয়েছিল। শ্যামের কথা শুনে তার সম্বিত ফিরল। সে তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে এসে রাধুর মুখে ছিটিয়ে দিল। জলের ছিটেতে রাধুর জ্ঞান ফিরল। তারা সবাই তখন যেন ঘোরে। সবকিছুই অবিশ্বাস্য লাগছে। কিছুক্ষণ পর শ্যাম আস্তে আস্তে বলল, আমার মনে হয় এখন শুধু চক্রবর্তী মশাই নরেনকে বাঁচাতে পারবেন রে। উনি গ্রামের পুরোহিত। এই সময় আর কেউ কিছু করতে পারবে না। তখন রাত 9টা। পল্লী গ্রামে অত রাতে সব নিঝুম হয়ে পড়ে। গ্রামের বামুন পাড়ায় রাতের নিস্তব্ধতা যেন হঠাৎ ভেঙে গেল জোরে জোরে কড়া নাড়ার শব্দ দিয়ে। চক্রবর্তী মশাই তার বাড়ির সদর দরজা খুলে চমকে গেলেন। বাইরে দাঁড়িয়ে শ্যাম, রাধু আর মধু। তাদের চোখে আতঙ্ক আর মুখ যেন ঘামে ভেসে যাচ্ছে। চক্রবর্তী মশাই ছেলেদের দেখেই বুঝতে পারলেন যে তারা কোনো বড় বিপদে পড়েছে।
বাড়ির ভেতরে ডেকে তাদের কাছে পুরো কথাটা শুনলেন। কিন্তু সব শুনে তার কপালে পড়ল গভীর ভাঁজ। কিছুক্ষণ পর তিনি বললেন, নরেনকে বাঁচানো সহজ হবে না। না না ঠাকুর মশাই, এরকম বলবেন না। তাহলে ওকে বাঁচাবো কি করে? তুমি বললে না যে নরেন নিজের নামে সাড়া না দিয়ে সাগর নামে সাড়া দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই। তুমি ওকে সাগর বলে কেন ডেকেছিলে? আমার মাথায় ওই মরা পুকুরের গল্পটা ঘুরছিল। ওই গল্পতে শুনেছিলাম সাগর নামে একটা ছেলে ওই পুকুরেই মারা গেছিল। তাই যখন দেখলাম নরেন সাড়া দিচ্ছে না, তখন একটু মজা করেই ডেকেছিলাম। শ্যামের উত্তর শুনে চক্রবর্তী মশাই একটু গম্ভীর হয়ে বললেন, তুমি অজান্তেই নরেনকে তার হাতে তুলে দিয়েছ। যখন তুমি ওকে সাগর বলে ডেকেছিলে, সাগরের আত্মা কিন্তু নরেনের শরীরে বৈধতা পেয়ে গেল। মধু অবাক হয়ে বলে উঠল। মানে? চক্রবর্তী মশাই বোঝালেন, দেখো, মানুষের পরিচয় হয় তার নাম দিয়ে। নাম ছাড়া শরীরের কোনো পরিচয় নেই। সাগরের আত্মা অনেক বছর ধরেই একটা শরীর চেয়েছিল, যাতে ও তার অপূর্ণ ইচ্ছেগুলো মেটাতে পারে। তাই শ্যামের নরেনকে সাগর নামে ডাকাতে সে নরেনের শরীরটাকে পুরোপুরি নিজের মনে করছে। চক্রবর্তী মশাইয়ের এই কথা শুনে সবাই যেন হতাশায় ডুবে গেল। ছেলেদের এই অবস্থা দেখে চক্রবর্তী মশাইয়ের মনে একটু দয়া হলো। তিনি কিছুক্ষণ পর বললেন, চিন্তা করো না, আমি যথাসাধ্যই চেষ্টা করব নরেনকে বাঁচানোর। অনেক বছর আগে একটা তান্ত্রিক একটা পুঁথি দিয়েছিল আমাকে। তাতে কিছু মন্ত্র ছিল। আশা করছি তাতে লাভ হবে। কিন্তু নরেনকে আমরা পাবো কোথায়? আমার মনে হচ্ছে তাকে ওই মরা পুকুরেই পাবো। কেউ আর কিছু বলল না। চক্রবর্তী মশাই ভেতরে গেলেন পুঁথি আনতে। ছেলেরা শুনল ভেতর থেকে ভেসে আসছে স্ত্রী আর মেয়ের আকুল বিনতি, যাতে উনি আমি সব মরা শুনেছি। পুকুরের কাছে না যান। ওখানে যাওয়ার কি খুব দরকার আছে? ওই জায়গাটা তো শুনেছি আর ভালো আসছে নয়। চক্রবর্তী মশাইয়ের কণ্ঠস্বর। তিনি স্ত্রী আর মেয়েকে বোঝাচ্ছেন যে নরেনের প্রাণ বাঁচাতে না, ওনার আমাকে যাওয়াটা যেতেই নিতান্তই হবে। প্রয়োজনীয়। নইলে নরেনকে বাঁচানো যাবে না। বুঝছো না কেন? কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এলেন, হাতে একটা ছোট পুঁথি নিয়ে। আর সবাই মিলে হাঁটা দিল অন্ধকারে, হ্যারিকেনের আলোয় ওই অভিশপ্ত পুকুরটার দিকে। গ্রামের সীমানা পেরোতেই তাদের গা যেন ছমছম করে উঠল। দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক, আর তার সাথে মিলিত হয়েছে মাঝে মাঝে প্যাঁচার আওয়াজ। বইছে মৃদু ঝড়, আর চাঁদের আলোয় দুলে উঠছে তাল গাছের ছায়া। রাধু একটু ভয় ভয়ে বলল, ঠাকুর মশাই, যদি ওই পুঁথির মন্ত্রে কাজ না হয় তাহলে কি হবে? চক্রবর্তী মশাই গম্ভীর হয়ে বললেন, তাহলে একটাই উপায় রয়ে যাবে, সেটাকে বলে জল বন্ধন। কিন্তু ওই মন্ত্রের কাজ করার জন্য নরেনকে কাছে ধরে রাখতে হবে জলের মধ্যে। বাঁশ বাগানের কাছে পৌঁছতেই শীতের অনুভূতিটা যেন বেড়ে গেল তাদের। মনটা রয়ে রয়ে আকুল হয়ে উঠল পালানোর জন্য। কিন্তু বন্ধুর কথা ভেবে জোর করে তারা টেনে নিয়ে গেল নিজেদের। মরা পুকুরের কাছে এসে তারা হ্যারিকেনের আলোয় দেখল কোথাও তো কেউ নেই, শুধু বাতাসে নড়ে উঠছে গাছের ডাল। সেই ডাল আর পাতার খসখসানিও যেন তাদের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। রাধু আস্তে আস্তে জিজ্ঞেস করল, এখানে তো কেউ নেই।
কিন্তু চক্রবর্তী মশাই তাকিয়ে আছেন পুকুরের উল্টো পাড়ে অন্ধকারে ডুবে থাকা বড় গাছটার দিকে। তিনি আস্তে শীতল গলায় বললেন, না, ও এখানেই আছে। বলেই তিনি জোরে ডেকে উঠলেন, নরেন, ও নরেন। কিন্তু কেউ সাড়া দিল না। শ্যাম, রাধু আর মধু ভয়ে চক্রবর্তী মশাইয়ের পেছনে দাঁড়িয়েছিল। হঠাৎ কিছু মনে করে তিনি সেই নামটা ডাকলেন। সাগর। সঙ্গে সঙ্গে সবাই চমকে গেল। তারা শুনল পুকুরের উল্টো পাড়ে জলে যেন কেউ নেমেছে। হ্যারিকেন তুলে যখন তারা আলো ফেললো ওই দিকে, তাদের চোখ যেন কপালে উঠল। হ্যারিকেন বাতির মৃদু আলোয় তারা দেখল গাছের ওপর বসে আছে নরেন, কিন্তু সে পরিণত হয়েছে এক হাড় হিম করা বিভীষিকাতে। বড় বড় তারাহীন দুটো চোখ যেন জ্বলছে এক অপার্থিব আলোয়। তার মুখে, হাতে, পায়ে লাল রক্ত, আর তার পা দুটো লম্বা হয়ে গিয়ে ঠেকেছে অনেক নিচে সেই পুকুরের জলে। সেই পা দুটো জলটাকে তোলপাড় করে দিচ্ছে। হঠাৎ নরেন হেসে উঠল খিলখিল করে, এক বিকৃত রক্তহীন করা অপার্থিব হাসিতে। মুখটা এমন ভাবে বিকৃত যেন কেউ ঠোঁটের দুই প্রান্ত ধরে কান অব্দি টেনে দিয়েছে। শ্যাম, রাধু আর মধু এই দৃশ্য দেখে থরথর করে কাঁপতে শুরু করল। আর চক্রবর্তী মশাই এক মুহূর্তের জন্য যেন থমকে গেলেন। সারা শরীর ঘেমে উঠল তার। কিন্তু পরক্ষণেই তিনি নামলেন জলে আর পুঁথি খুলে পড়তে শুরু করলেন একটা মন্ত্র। তখনই নরেন ঝাঁপিয়ে পড়ল জলে আর দৌড়ে উঠে গেল উল্টো পাড়ের একটা গাছে। চারিদিকে তখনও ভাসছে সেই রক্তহীন করা হাসি। শ্যাম, মধু আর রাধু তখন কাঁপতে কাঁপতে একে অপরের হাত ধরে বসে পড়েছে পুকুরের ধারে। তাদের জ্ঞান হারানোর মতো অবস্থা। বিস্ফারিত চোখে তারা দেখছে সেই বিভীষিকা। জলে চক্রবর্তী মশাই তাড়াতাড়ি মন্ত্র পড়ে যাচ্ছেন। হঠাৎ পুকুরের উল্টো দিক থেকে অন্ধকার ভেদ করে উড়ে এসে চক্রবর্তী মশাইয়ের হাতে আঘাত করলো একটা গাছের ডাল। যেন অন্ধকার থেকে কেউ তাকে লক্ষ্য করে ছুঁড়েছিল ডালটা। ডালের আঘাতে পুঁথিটা পড়ে গেল জলে, আর চক্রবর্তী মশাই আছড়ে পড়লেন পুকুরের ধারে। তখনই ভেসে এলো এক অশরীরী কণ্ঠের আওয়াজ, ওকে আমি ছাড়বো না। শ্যাম, মধু আর রাধু তখন ভয়ে নির্বাক দর্শক। নরেনের এই রূপ দেখে তাদের শরীর যেন অসাড় হয়ে গেছে। পুঁথিটা জলে পড়ে যেতেই তারা বেঁচে ফেরার আশাটুকু যেন হারিয়ে ফেলেছিল। কিন্তু তখনই তারা দেখল চক্রবর্তী মশাই আস্তে আস্তে উঠে বসলেন জলে। তারপর পুকুরের একটু জল হাতে নিয়ে আবার মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ বিস্ফারিত চোখে শ্যামেরা দেখল নরেন দৌড়ে আসছে চক্রবর্তী মশাইয়ের দিকে। একটা অদ্ভুত গো গো শব্দ করে সে দাঁড়িয়ে পড়ল তার সামনে আর হেসে উঠল খিলখিল করে। তারপর এক অশরীরী কণ্ঠে সে চেঁচিয়ে উঠল, তুই কিচ্ছু করতে পারবি না। তখনই চক্রবর্তী মশাই মন্ত্র পড়ে হাতটাকে ডুবিয়ে দিলেন জলে, আর সঙ্গে সঙ্গে এক কর্ণ বিদারক চিৎকারে ভেসে গেল চারিদিক। সবাই দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। নরেনের রক্তে ভেজা মুখ থেকে বেরিয়ে আসছে এক কালো ঘন ধোঁয়া। কিছুক্ষণের মধ্যেই নরেনের শরীর মূর্ছিত হয়ে পড়ে গেল মাটিতে, আর তার পাশে দেখা গেল দাঁড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর কালো ছায়ামূর্তি। কিছু বোঝার আগেই আবার শোনা গেল সেই অপার্থিব চিৎকার, আর ছায়ামূর্তিটা গায়েব হয়ে গেল পুকুর পাড়ের গাছগুলোর মধ্যে।
এই ঘটনার পর নরেন টানা 3 দিন অজ্ঞান ছিল। বাকি ছেলেরাও জ্বরে শয্যাশায়ী হলো। আর সারা গ্রামে বুঝতে বাকি রইল না যে মরা পুকুরের কথা কিন্তু শুধু গল্প নয়, ওখানে এখনো কেউ থাকে অপেক্ষাতে।